মনে আসল পাগল মিলে না, যেমন একজন পাগল পেলাম না, আমি তেমন একজন পাগল পেলাম না। কেউ বা পাগল বিষয় নালো সে, কেউ বা পাগল ফিরিতে আসে, পাগল সন্দেশে এবারে পাগল সন্দেশে, এই দেশের পাগল রইল দেশে। দেশের পাগল রইল দেশে, আমরা কেউ চিনে নিতে পারলাম না, আমি একজন পাগল পেলাম না, এমন একজন পাগল পেলাম না। শিবের মতো পাগল মেলা ভাই, তোদা ছেড়ে বরণ যারা হার, বাক্য চর্ম সর্প অলঙ্কার পারে সর্প অলঙ্কার। শিব কিসের তরে ভিক্ষা করে, শিব কিসের তরে ভিক্ষা করে, যার ঘরে অন্নপূর্ণা, এমন একজন পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, যেমন একজন পাগল পেলাম না, আমি মনের মতো। হাই এভরিওয়ান, এ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এখন রয়েছি বোলপুরের প্রান্তিক হোটেল অ্যান্ড রিসর্টে। শান্তিনিকেতনের বিশ্বভারতী চত্বর, প্রান্তিক স্টেশন ও সোনাঝুরি হাটের কাছে অনেক হোটেল ও রিসর্ট রয়েছে। আমাদের হোটেলটি প্রান্তিক স্টেশনের একদম কাছেই অবস্থিত। হোটেলের চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থাও। এখানকার চেক ইন টাইম বেলা 12টা ও চেক আউট সকাল 11টা। এই হোটেলে দুটো ফ্লোর মিলিয়ে প্রায় 15টা রুম রয়েছে। হোটেলে প্রবেশের পরই বাঁ দিকে রয়েছে রিসেপশন আর ডান দিকে রয়েছে ডাইনিং এরিয়া। এখানে গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটি রুম রয়েছে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। হোটেলটির বুকিং ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। সিঁড়ি দিয়ে ওঠার পরই ডান দিকে রয়েছে একটি কমন ব্যালকনি। এই হোটেলের সব ঘরের সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি নেই। সামনের যে রোডটা দেখা যাচ্ছে এটা হলো আহমদপুর রোড। এইদিকে 4টে রুমে ব্যালকনি নেই। আমরা আছি 204 নম্বর রুমে। 205 এটা 206 নম্বর রুম। এইদিকে রুমগুলোতে ব্যালকনি আছে। এখানে 208 আর 209 নম্বর রুম দুটো হলো 4 বেডেড রুম। প্রান্তিক হোটেল অ্যান্ড রিসর্টে আমরা চলে এসেছি। 204 নম্বর রুম আমাদের। রুমটা ঢুকেই রয়েছে একটা বড় বেড। ওপরে রয়েছে ফ্যান এবং এসি। পাশে রয়েছে একটা মিরর। রুমটার সাইজ খুব একটা বড় নয়, মোটামুটি সাইজ। টিভি রয়েছে, একটা টি টেবিল রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরর, গিজার, সোপ, শ্যাম্পু, মোটামুটি ঠিকঠাক। এই রুমে
অ্যাটাচ ব্যালকনি না থাকলেও জানলার পর্দা সরালেই দূরে দেখা যায় ট্রেনের আনাগোনা। সকালে সুন্দর পাখির কুজনে ঘুম ভাঙল, এ এক অদ্ভুত অনুভূতি। সকালে ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং হলে। সত্যি ডাইনিং হলটা সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, উপরে ফ্যানগুলোও যথেষ্ট সুন্দর। ব্রেকফাস্টে ছিল পুরি সবজি এবং ব্রেড বাটার। পরের দিন সকালে আমরা হোটেলে ব্রেকফাস্ট করে একটি টোটো রিজার্ভ করে লোকাল ট্যুর করতে বেরিয়ে পড়লাম। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল 1 নাইট 2 ডেজের। কলকাতা থেকে কারে করে আমরা শান্তিনিকেতন এসেছিলাম। আমরা এখানে লোকাল ট্যুর টোটোতে করেছিলাম, কারণ আমরা এবারে শান্তিনিকেতন এসেছিলাম বসন্ত উৎসবের সময়। এই সময় এখানে অনেক জায়গায় নো এন্ট্রি করে দেয়, তাই আমরা টোটো করেই লোকাল ট্যুরটা করেছিলাম। টোটোতে করে এখানে সব স্পটগুলো ঘুরতে মোটামুটি 1000 টাকার কাছাকাছি ভাড়া পড়ে। আমাদের কলকাতা টু শান্তিনিকেতন রোড ট্রিপের ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। কারো বাইক ছাড়া হাওড়া ও শিয়ালদহ থেকে প্রতিদিন অনেক ট্রেনই শান্তিনিকেতন আসা যাওয়া করে। এই ট্রেনের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। আমরা চলে এলাম বিশ্বভারতীর ক্যাম্পাস চত্বরে। সামনের বিল্ডিংটা হলো আনন্দ পাঠশালা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী 1954 সালে নির্মাণ করেন। বিশ্বভারতীর স্কুলের ক্লাসগুলো এখানেই হয়ে থাকে। এই গাছটি 3 পাহাড় নামে পরিচিত। মূলত এই জায়গাটি 3টি নুড়ির ধাপ দিয়ে নির্মিত। মাঝে রয়েছে বহু প্রাচীন এই বটগাছটি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই গাছটি লাগান। সহজ পাঠের কভার পেজে যে বটগাছের ছবি রয়েছে সেটি এই বটগাছটি। এই 3 পাহাড়ের পাশে রয়েছে তালধ্বজ। এটি হলো একটি তাল গাছকে কেন্দ্র করে গোল করে তৈরি একটি কুঁড়ে ঘর। একসময় ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষক তেজশ্চন্দ্র সেন এই ঘরটিতে থাকতেন। তিনি গাছ খুব ভালোবাসতেন। এই তাল গাছ দেখে কবিগুরু অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঁচঘরের সামনে। মূলত ব্রাহ্ম সমাজের এটি একটি প্রার্থনা সভা। রং বেরঙের বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি এই উপাসনা গৃহটি। প্রতিদিন সকালে এখানে প্রার্থনা হয়। 1863 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে 20 একর জমি পাট্টা নেন। তখন এই অঞ্চলে ছিল বিখ্যাত ভুবনডাঙ্গা। এখানে ডাকাতদের খুবই উপদ্রব ছিল। পরবর্তীকালে এই ডাকাত সর্দার ব্রহ্মধর্মে দীক্ষিত হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শিষ্য হয়ে যান। পরে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটি অতিথিশালা নির্মাণ করেন, যার নাম রাখেন শান্তিনিকেতন বা শান্তি স্থান। আমরা এখন যে মাঠের পাশ দিয়ে যাচ্ছি এটা হলো পৌষ মেলার মাঠ। প্রতি বছর শান্তিনিকেতনে 7ই পৌষ পৌষ মেলা অনুষ্ঠিত হয়। 1843 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে এই 21শে ডিসেম্বর বা 7ই পৌষ প্রথম ব্রহ্মধর্মে দীক্ষিত হন। তারপর থেকে এই 7ই পৌষ দিনটিতেই শান্তিনিকেতনে পৌষ মেলা অনুষ্ঠিত হয়। সামনের যে বেদিটি দেখা যাচ্ছে এটি হলো সেই বিখ্যাত ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এই জায়গাটিকে নেন তখন এখানে 2টো ছাতিম গাছ ছিল। বর্তমানে সেই গাছগুলো মারা যাওয়ার পর আবার 2টো গাছ এখানে রোপণ করা হয়েছে। এই ছাতিমতলার ঠিক অপোজিটেই রয়েছে রবীন্দ্র মিউজিয়ামটি। বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে একমাত্র এই মিউজিয়ামই পর্যটকদের প্রবেশের অনুমতি রয়েছে। এখানে প্রবেশ করতে পার হেড 70 টাকা করে এন্ট্রি ফি লাগে। মূলত এই জায়গাটি উত্তরায়ণ কমপ্লেক্স নামে পরিচিত।
এখানে রয়েছে কবিগুরু ও ঠাকুরবাড়ির ব্যবহৃত জিনিসপত্র নিয়ে তৈরি একটি মিউজিয়াম। আর রয়েছে রবীন্দ্রনাথের 5টি বাড়ি, যেগুলি হলো উদয়ন, শ্যামলী, কোণার্ক, পুনশ্চ ও উদীচী। কবিগুরুর প্রাপ্ত নোবেল প্রাইজটি এখানেই রাখা ছিল। বর্তমানে সেটা চুরি হয়ে যাওয়ার পর এখানে তার রেপ্লিকা রয়েছে। এখানে ব্যাগ ও ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এই সমস্ত রাখার জন্য একটি নির্দিষ্ট ঘর রয়েছে। বর্তমানে বুধ ও বৃহস্পতিবার এই মিউজিয়ামটি বন্ধ থাকে, আর সপ্তাহের অন্য দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। আমরা এখন যাচ্ছি নাট্যঘরের পাশ দিয়ে। এটা হলো বিশ্বভারতীর সবথেকে বড় হলঘর। বিভিন্ন উৎসব এখানে অনুষ্ঠিত হয়। আমরা এখন রয়েছি কলাভবন প্রাঙ্গণে। এখানে ছোট বড় অনেক মূর্তি রয়েছে। সামনের মূর্তি দুটি তৈরি করেছেন শিল্পী রামকিঙ্কর বেজ। একটি হলো সাঁওতাল রমণী পুত্র সহ কারখানায় কাজে যাচ্ছেন ও অপরটি সাঁওতাল শ্রমিক পরিবারের দেশান্তর যাত্রা। এই রামকিঙ্কর বেজ ছিলেন শান্তিনিকেতনের কলাভবনেরই ছাত্র। তাকে আধুনিক ভারতের ভাস্কর্যের জনক বলা হয়ে থাকে। সামনের এই বাড়িটির নাম হলো মালঞ্চ। এই বাড়িতে একসময় থাকতেন কবিগুরুর ছোট কন্যা মীরা দেবী। আমরা এখন বয়েজ হস্টেলের পাশ দিয়ে যাচ্ছি। আমরা কম বেশি অনেকেই এই বাড়িটির সঙ্গে পরিচিত। এটি হলো বিশিষ্ট নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি পতিচি। এরপর আমরা চলে এলাম বল্লভপুর অভয়ারণ্যে। এখানে পার হেড 100 টাকা করে টিকিট লাগে। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। বুধবার এই অভয়ারণ্যটি সম্পূর্ণ বন্ধ থাকে। বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক পাশেই 200 হেক্টর জায়গা জুড়ে এই অভয়ারণ্যটি অবস্থিত। এখানে রয়েছে বিভিন্ন শাল, পিয়াল, শিশু, নানা ধরনের গাছ। এছাড়াও একটি ডিয়ার পার্কও রয়েছে। এই অভয়ারণ্যের মাঝে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যার উপর থেকে জঙ্গলটাকে ঠিক এই রকম দেখতে লাগে। এরপর আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে প্রবেশের জন্য পার হেড 20 টাকা করে টিকিট লাগে এবং বাচ্চাদের জন্য 12 বছরের নিচে হলে 10 টাকা করে টিকিট লাগে। এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করলে তার জন্য আলাদা চার্জ দিতে হয়, তবে মোবাইল অ্যালাউ আছে। সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো। এখানে রয়েছে একটি বাজার, যেখানে গ্রামীণ কারিগরেরা তাদের বস্ত্র ও পণ্যের ব্যবসা করে থাকে।
সোনাঝুরির হাটের মতো এখানেও রয়েছে শাড়ি দিয়ে অসংখ্য দোকান। মনে প্রাণে মিশে আছে, সেই হয়েছে প্রেমময়। আয় ভোলা ভোলা মনে সেই হয়েছে প্রেমময়। মনের মানুষ মনের মাঝে রয়, রয় গো মনের মানুষ মনের মাঝে রয়। মনে মনে লেনা দেনা মনে মনে কথা কয়। শান্তিনিকেতন এসে বাউল গান না শুনলে শান্তিনিকেতন ভ্রমণ কমপ্লিট হয় না। এখানে বিভিন্ন জায়গায় এরকম বাউল দাদারা গান শুনিয়ে পর্যটকদের মনোরঞ্জন করে থাকেন। এত সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে এই গানগুলো সত্যিই মন ছুঁয়ে যায়। তবে মানুষ কথা কথা মনে প্রাণে শুনতে হবে, নিয়ে সেই মানুষের আশায়। মনের মানুষ মনের মাঝে রয়, রয় গো মনের মানুষ মনের মাঝে এখানে বিভিন্ন রাজ্যের শিল্প ও সংস্কৃতি ও তাদের ঐতিহ্যকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এক একটি ঘরে রয়েছে এক একটি রাজ্যের কালচার। এখানে রয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম প্রভৃতি রাজ্যের শিল্প ও সংস্কৃতি খুব সুন্দরভাবে কারুকার্য করে চারিদিকটা সাজানো গোছানো। খুব বৈচিত্র্যপূর্ণ এই জায়গাটি। এই শিল্পগ্রামের প্রবেশের পথটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এখানে ১-১৫০ টাকায় খুব সুন্দরভাবে এই গান ও কবিতায় কোট করা গেঞ্জিগুলো পাওয়া যায়। এছাড়া আরও রয়েছে খুব সুন্দর সুন্দর ব্যাগ, বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। জিনিসগুলো এতই সুন্দর দেখলেই মনে হয় সব কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই বারবার শান্তিনিকেতন আসতে ইচ্ছা যায়। বছরের যে কোনো টাইমই শান্তিনিকেতন আসা যায়, তবে উইকেন্ডে ভিড়টা এখানে একটু বেশি হয়। সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা পৌঁছে গেলাম সুরুল রাজবাড়িতে। প্রায় ২৫০-৩০০ বছরের পুরনো এই রাজবাড়িটি। এখানে রয়েছে লক্ষ্মী জনার্দন ও শিব মন্দির। আরে ধরতে গিয়ে ধরা দেয় না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা। সে মানুষ চেয়েছে পাগল হয়ে, সে মানুষ চেয়েছে, সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, গরমে গরমে
এই হলো কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়ই আসতেন এই কোপাইয়ের চরে, আর এই নদীকে দেখেই উনি লিখেছিলেন অনেক কবিতা, যার মধ্যে অন্যতম হলো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, এরকম অনেক কবিতা উনি লিখেছিলেন। এই ব্রিজটা পরে নতুন হয়েছে, আগে এখানে বাঁশের ব্রিজ ছিল। এরপর আমরা গিয়েছিলাম রামসাম ভিলেজ রিসর্টে লাঞ্চ করতে। সোনাঝুরি হাটের একদম ভিতরেই এই রিসর্টটি অবস্থিত। এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন খুব ভিড় থাকায় এখানে বসার জন্য দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, একটা বাইরের লনে ও অপরটি রেস্টুরেন্টের ভিতরে। আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম। থালিতে ছিল ভাত, ডাল, শাক ভাজা, বেগুন ভাজা, স্যালাড, আলু পোস্ত, এঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড় ও পায়েস। ছিল 500 ml জলের বোতল। এই টোটাল থালিটির দাম ছিল 190 টাকা। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিক ছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা চলে এলাম সোনাঝুরির হাটে। শান্তিনিকেতন ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই সোনাঝুরির হাট। সকাল 10টা-11টা থেকে মোটামুটি যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত এই হাট চলে। প্রতিদিনই এই হাট বসে। শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটে পোশাক আশাক, গয়না, ঘর সাজাবার জিনিসপত্র, ব্যাগ প্রভৃতি সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর কবিগুরুর পিকচার। এখানকার হ্যান্ডমেড লোকাল জিনিসপত্রের সম্ভার নিয়ে প্রচুর দোকান প্রতিদিন এই হাটে বসে।
ছোট বড় ব্যাগের সম্ভার রয়েছে। সোনাঝুরি হাট থেকে আমরা চলে এলাম শান্তিনিকেতনে নবনির্মিত 34 ফুটের বুদ্ধ মূর্তি দেখতে। আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন দ্বারা এই মূর্তিটি এখানে তৈরি করা হয়েছে। ভগবান গৌতম বুদ্ধের জীবন কাহিনী ও বিভিন্ন বাণী এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পঞ্চশীল তত্ত্ব। গৌতম বুদ্ধ তার অনুরাগীদের এই পঞ্চশীল তত্ত্ব মেনে চলার উপদেশ দেন, যেগুলি হল হিংসা থেকে বিরত থাকা, চুরি না করা, ব্যভিচারী না হওয়া, মিথ্যা না বলা এবং মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা। কথিত আছে এই পঞ্চশীল তত্ত্ব মেনে চললে জীবনের দুঃখ দুর্দশা অনেকটাই কাটিয়ে তোলা সম্ভব। পরন্ত সূর্যের আলোয় এই মূর্তিটা দেখতে সত্যিই অসাধারণ লাগছিল। আমরা মাদলের তালে তালে বাউল গান শুনতে শুনতে ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। সোনাঝুরি হাটের ঠিক পাশেই রয়েছে প্রকৃতি ভবন। প্রকৃতি থেকে পাওয়া কাঠ, পাথর, মাটি দিয়ে তৈরি জিনিসপত্র ঠিক যেমনভাবে প্রকৃতিতে পাওয়া গিয়েছিল ঠিক তেমনই এই ভবনে রাখা রয়েছে। এটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপরে আমরা চলে এলাম গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউ নেই। ঠিক এর পাশেই রয়েছে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। দূরে রয়েছে টিকিট কাউন্টারটা, এই যে এখানে রয়েছে টিকিট কাউন্টারটা। গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়ামের টিকিট হচ্ছে 30 টাকা করে, আর বাচ্চাদের জন্যে 10 টাকার টিকিট। ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকাণ্ডের অনেক তথ্যই রয়েছে, তবে বিশেষ আকর্ষণ হলো রবীন্দ্রনাথ ঠাকুর শেষ যে কম্পার্টমেন্টটা করে কলকাতা গিয়েছিলেন সেই ট্রেনের কম্পার্টমেন্টটা এখানে আছে। বোলপুর স্টেশন থেকে প্রান্তিকের দিকে আসার সময় আমরা দেখতে পেলাম একটি চার্চ। এটি ইনফ্যান্ট জেসাস চার্চ নামে পরিচিত। বোলপুরের মকরামপুরে এটি অবস্থিত। সন্ধেবেলা ফিরে এলাম রিসর্টে। আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল অনিয়ন পকোড়া আর ভেজ চাউমিন। হোটেলে ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা পৌঁছে গেলাম বোলপুর শহর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দিরে। তখন এই মন্দিরে সন্ধ্যা আরতি চলছিল। প্রতিদিন 6টা 15 থেকে এই আরতি আরম্ভ হয়। মন্দিরের ঠিক পাশেই কোপাই নদীর তীরে এই আরতি হয়। একান্ন সতীপীঠের সর্বশেষ পীঠ হল এই কঙ্কালীতলা মন্দির। কথিত রয়েছে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল এই জায়গায়। এই মন্দির ঘিরে অনেক লোককথা প্রচলিত রয়েছে। অনেকের ধারণায় এই মন্দিরে দেবীর কাঁকাল বা কোমরের অংশ পড়েছিল। প্রতি শনি ও মঙ্গলবার এই মন্দিরে খুব ভিড় হয়। এখানে দেবীর কোনো মূর্তি নেই, ছবিতেই এখানে পুজো হয়। মন্দিরের পাশে যে কুণ্ডটি রয়েছে, ভক্তদের বিশ্বাস এখানেই পড়েছিল দেবীর কঙ্কাল। প্রচণ্ড গরমেও এই কুণ্ডের জল কোনোদিন শুকায় না।
কুণ্ডের জলে রয়েছে বেশ কিছু পাথর। এগুলি সতীর দেহাংশ বলে ধরা হয়। 20 বছর অন্তর অন্তর এই পাথরগুলিকে তুলে পুজো করা হয়, পরে আবার সেগুলোকে ডুবিয়ে দেওয়া হয়। বীরভূম জেলার এই মন্দিরটি গুপ্ত তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। কঙ্কালীতলা মন্দিরের পাশে রয়েছে একটি শিব মন্দির ও মহা শ্মশান। বেলা 12টার পর এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা চালু রয়েছে। এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের জন্য আগে থেকে কুপন কাটতে হবে। মন্দিরের বাইরেই রয়েছে অনেক দোকান। এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পাওয়া যায়। মন্দিরের বাইরে পার্কিং এরিয়ায় রয়েছে রুরু ভৈরবের মন্দির। এই মন্দিরেও প্রচুর ভক্ত সমাগম হয়। আরতি দেখে আমরা ফিরে এলাম হোটেলে। ডিনারে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মাটন, রুটি, স্যালাড, ছিল অমলেট। এখানে রান্নাবান্না যেমন ভালো ছিল, তেমনি এখানকার স্টাফরাও খুবই কোঅপারেটিভ। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন। থ্যাংক ইউ।